এইসব টকশো বুদ্ধিজীবী আধিপত্যবাদী দেশবাদী কথা বলে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় না যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি থেকে পড়ছে। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। ফলে মাদ্রাসা শিক্ষার খাতে বরাদ্দ না বাড়িয়ে কমিয়ে দিয়ে একজন পার্লামেন্ট মেম্বার, নাম বলার দরকার নেই, তিনিও বলতেছেন টকশোতে যে দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। কি আজব ব্যাপার! কালকে দেখলাম একটা মহিলা টকশোতে এসে বলতেছে যে শরিয়া আইনকে থু দেই, শরিয়া আইন এদেশে মানি না আমরা। এদের কি মুসলমানের পরিচয় তারা দিতে পারেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম স্বাধীন বাংলাদেশে যে বাজেটটা হয় 1972 সালের 30শে জুন, সেই বাজেট, জাতীয় বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। 786 কোটি টাকা ছিল বাংলাদেশের 72 সালের প্রথম বাজেট। আর এবার যেটা 26-27 অর্থ বছরের বাজেট হতে যাচ্ছে, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বাজেট বিশেষজ্ঞরা যতটা আভাস পাচ্ছেন, বাজেট তো অলরেডি হয়ে গেছে সরকারের, এখন সে বক্তৃতা অর্থমন্ত্রী লেখা হইতেছে 7 তারিখে পেশ হবে। ফলে ভেতর থেকে আমরা যা খবর পাচ্ছি, প্রায় 9,33,000 কোটি টাকার বাজেট এবার পেশ হবে। তাহলে 786 আর 9,33,000 কোটি, কত শত গুণ বাজেটের সাইজটা বড় হয়েছে। কিন্তু মানুষের, সমাজের, সভ্যতার, জাতির, চরিত্রের, জীবনমানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। সেই নিরন্ন, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন মানুষের আহাজারি এখনো আছে। ফুটপথে মানুষ এখনো শুয়ে থাকে। বড় লোক আরো বড় হচ্ছে, দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক তার সমীক্ষায় বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ করে দেখেছে, এশিয়ান ডেভেলপমেন্ট জরিপ করেছে, বাংলাদেশের বাজেটের যে সামাজিক সুরক্ষা একটা খাত আছে, সোশ্যাল সিকিউরিটি, একটা সেফটি নেট থাকে, মানুষের দারিদ্র্য বিমোচন করে মানুষ যেন সামাজিকভাবে সুরক্ষা থাকতে পারে, তার দুই ভাগ মাত্র দরিদ্রদের খাতে, সামাজিক সুরক্ষা খাতের অর্থ ব্যয় হয়, আর 8 ভাগ ব্যয় হয় ধনীদের জন্য। সামাজিক সুরক্ষা খাতের খরচ গরিবদের চেয়ে বড়লোকদের জন্য 4 গুণ বেশি ব্যয় করা হয়। সেজন্য ওলামায়ে কেরামের এই বাজেট ভাবনার মধ্য থেকে আমি কয়েকজনের সম্মানিত আলোচকের যে অনুভূতি এবং আবেগ, যে আকাঙ্ক্ষাটা বুঝতে পারলাম, যে সরকার তো বাজেটে অনেক খাতে করবে, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সংস্কৃতি, আরো অনেক খাত আছে। তো মুসলিম উম্মার কল্যাণে যেখান থেকে আলেম এবং জাতীয় চরিত্র তৈরি হয়, সেই শিক্ষা, সেই মাদ্রাসা, সেই ওলামায়ে কেরাম, সেই মসজিদ মাদ্রাসা, সেই ইসলামী চেতনা এবং মূল্যবোধ জাগাবার জন্য বাজেটের অর্থ বরাদ্দের পরিমাণ কত, এটা একটা প্রশ্ন। আলোচনা সেটাই বলতে চেয়েছেন। আপনাদের কাছে ছোট্ট একটা তথ্য দিই। গত বছর 2025-26 যে বাজেটটা এখন চলছে, সামনে যেটা আসছে 26-27 সালের বাজেট, টোটাল শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ ছিল, টোটাল বাজেটের 14% শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ছিল। কোনো কোনো হিসাবে আসতেছে 11.88, যাই হোক, সে 11 হোক 14 হোক, এটা শিক্ষা এবং প্রযুক্তি খাতের বাজেট। আমি ওখান থেকে একটু ভাগ করে, মাদ্রাসা এবং কারিগরি একটা আলাদা বিভাগ আছে, সেই মাদ্রাসা বিভাগের জন্যে চলতি অর্থ বছরে বরাদ্দ হলো মাত্র 1.06। টোটাল শিক্ষায় হলো 11 বা 12, মাদ্রাসা শিক্ষার জন্য 1.06%। 10 ভাগের 1 ভাগ শিক্ষা খাত থেকে আলাদা করে যদি আমি ধরি, তাহলে বাংলাদেশের
মুসলিম উম্মার 90% সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসলামী চিন্তা চেতনা শিক্ষা কারিগরি সব মিলায় কি টোটাল শিক্ষার 10 ভাগের 1 ভাগ? প্রশ্নই আসে না। এটা বিরাট বৈষম্য এই বাজেটের মধ্যে করা হয়েছে। তো আমি সময় বাড়াতে চাই না। আগামী বাজেটে এই যে মসজিদের ইমাম এবং খতিবদের সম্মানী ভাতার পরিকল্পনা, ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি করা, কওমি এবং আলিয়া যেটাই হোক মাদ্রাসা শিক্ষিতদেরকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে সুযোগ দেবার যদিও কথা বলা হয়েছিল যে আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল আলিম কামিল যারা পাশ করবেন ডিগ্রি মাস্টার সমমনিমান, কওমি থেকে যারা আসবেন তাদেরও একটা মাস্টার সমমান দাওরা একটা খুশি করার জন্য সরকার বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে না? কার্যত সরকারি ক্যাডার সার্ভিসে পিএসসিতে কওমি বলেন আর মাদ্রাসা বলেন, যারা ওই পিএসসিতে বসে থাকেন, পিএসসির যিনি চেয়ারম্যান হন, কমিশনের যারা সদস্য হন, যেই শোনে মাদ্রাসার ডিগ্রি সার্টিফিকেট, যেই শোনে কামিল পাস, যেই শোনে কওমি মাদ্রাসা থেকে আলেম, যোগ্যতা মেধা তার যাই থাকুক তাদেরকে আর সিলেকশন দিতে চায় না। সেদিন টকশোতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষোভের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পাস করে সে ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দেয়, সেই ভর্তি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 1 থেকে 4 পর্যন্ত মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে মাদ্রাসার ছেলেরা। তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এদেশের কিছু ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের যারা দোসর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছেলেদেরকে এসে আলিম পাস করেছে কেন ইউনিভার্সিটিতে চান্স পেল? দেখেন না, জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যদের সংখ্যা এখন জামাত ইসলামী 68 আর এনসিপি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস সব মিলিয়ে হয়েছে কত? 77। এরপর আরো মহিলা আমার মা বোনেরা যোগ হয়েছে 13। পর্দা হেজাব মাথায় টুপি দাড়ি এই তো তাদের লেবাস। যারা সংসদের টেলিভিশনে দেখেন দর্শক গ্যালারিতে বসে দেখলে বিরোধী দলের এই সাইড দিকে তাকাইলে মনে হয় যে দাড়ি আর টুপিতে ভরা। কি দেখছেন কিনা বলেন? এইটাকে কটাক্ষ করে সেদিন বলা হচ্ছে একজন দেশের, আমি নাম বলবো না, কয়েকজন টকশোতে আলোচনা করতেছেন ওটা তো পার্লামেন্ট না, ওটা হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা। ওটা কোনো পার্লামেন্ট না, ওটা একটা মাদ্রাসা। মানে ধর্মীয় শিক্ষা চরিত্র নৈতিকতা তৈরি হয়ে জাতীয় সংসদে জনগণের ভোটে এসে যোগ্যতার সাথে তারা দায়িত্ব পালন করছে, তারপরও তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য হচ্ছে না। ফলে জাতীয় নেতৃত্বে যারা আছেন, বাজেট প্রণয়নে যারা তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন, এইসব বিদেশি আধিপত্যবাদের টাকায় পোষা সেবাদাস এবং টকশোজীবী যারা, তাদেরকে টকশোতে যাওয়া বন্ধ করুন। যারা ইসলামী শিক্ষা চেতনা অনুভূতিকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষকদেরকে উচ্চশিক্ষা পিএসসিতে সুযোগ দিতে গেলে তাদের গাত্র দেওয়া হয়, তারা এদেশের নিজস্ব নাগরিকত্বের যে অধিকার, সাংবিধানিক অধিকার একজন মাদ্রাসা ছাত্রের, সেটাকে তারা অস্বীকার করছে, উপেক্ষা করছে। বাংলাদেশের সংবিধানের অনেক জায়গায় প্রত্যেকটি নাগরিকের শিক্ষার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, যোগ্যতা মেধার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় যাবার অধিকার একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকের যেমন থাকবে, মাদ্রাসা শিক্ষিত যুবকেরও তেমনি থাকবে। এইসব টকশো বুদ্ধিজীবী আধিপত্যবাদী দেশে কথা বলে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় না যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি থেকে পড়ছে। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। ফলে মাদ্রাসা শিক্ষার খাতে বরাদ্দ না বাড়িয়ে কমিয়ে দিয়ে একজন পার্লামেন্ট মেম্বার, নাম বলার দরকার নেই, তিনিও বলতেছেন টকশোতে যে দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। কি আজব ব্যাপার! কালকে দেখলাম একটা মহিলা টকশোতে এসে বলতেছে যে শরিয়া আইনকে থু দেই, শরিয়া আইন এদেশে মানি না আমরা। এদের কি মুসলমানের পরিচয়?
তারা দিতে পারেন? সম্মানিত সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমি তাই আজকে উলামা মাশায়েখদের এই বাজেট ভাবনা নিয়ে আপনারা যে এত সচেতন এবং দেশ জাতি নিয়ে আপনারা যে চিন্তা করছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি খাতে যে বরাদ্দ গত অর্থ বছরে ছিল, আগামী অর্থ বছরের আরও কয়েক গুণ বৃদ্ধি করার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে প্রাণ সঞ্চার করার জন্য, আমাদের শিক্ষা এবং একটি সভ্য জাতি গঠনে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের এই গতিকে বৃদ্ধি করার জন্য সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার এবং বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এবং এইসব প্রি বাজেট ডিসকাশনের মধ্য দিয়ে যে সমস্ত রিকমেন্ডেশন পাওয়া যাচ্ছে, যে সমস্ত বিশ্লেষণগুলো পাওয়া যাচ্ছে, আমি গণমাধ্যম ভাইদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সাংবাদিকতা, লেখনী, আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে উলামায়ে কেরামের বাজেট ভাবনাটা সরকার এবং মিডিয়ার সবার কাছে আপনারা তুলে ধরুন। তাতে মুসলিম উম্মাহ উপকৃত হবে, জাতি এখান থেকে উপকৃত হবে। উলামায়ে মাশায়েখদেরকে শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এই বাংলাদেশ আমাদের পরিচয়, এখানে আমরা জন্মেছি, যে মহান আল্লাহর উপরে আমরা বিশ্বাস রেখেছি, সে আল্লাহকে রব মেনে এখানে থাকতে গেলে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাজেটকে সেভাবেই প্রণয়ন করা হোক, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।